কি বাচ্চা হয়ে যায় মামা? আমি বললাম, আরে বোকা মেয়ে, পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়, তোমাকে কে বলছে? মাহি বলল, বলতে হবে না, আমি জানি পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়। আমি বললাম, মামুনি তুমি এখনো অনেক ছোট, এইসব বিষয় তুমি বুঝবে না কেমন? আর তোমাকে কি কেউ বলছে যে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়? মাহি বলল, বলতে হবে কেন মামা, আমি তো জানি, আর সেই দিন নিশ্চয়কেও দেখছি। আমি মুচকে একটা হাসি দিয়ে মায়ের কপালে একটা চুমু দিলাম। মাই ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলো টেনে বলল, জানেন মামা? আমি বললাম, বলো। মাই বলল, আমি সেদিন দেখলাম রিফাত ভাইয়া মামির পেটের উপর চুমু দিয়ে বলছে এই পেটে আমাদের সন্তান, আমি এই বাচ্চার বাবা। আর বলল, আমাদের মনে হয় মেয়ে সন্তান হবে। আমি বললাম, বলতেই পারে, ওর বউয়ের হয়তো তোমার মতো একটা বাবু হবে। আর তুমি ওদের বাসায় কবে গেলে? ঠাস করে মাহি আমার গালে আস্তে করে চট দিয়ে বলল, আরে গাধা, এটা হলো তোমার বউ, মানে আমার মামি। রিফাত ভাইয়া মানে তোমার বউয়ের পেটে চুমু দিয়ে বলছিল এটা আমাদের সন্তান। মায়ের কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কি বলছে এই মেয়ে? আরে না, আমিও আবার এইসব চিন্তা করছি, ও হয়তো পিচ্চি মেয়ে, আর রিফাত হয়তো আমাদের বাসায় কোনো কাজের জন্য আসছিল। রিফাত হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমাদের বাসায় প্রায় আসে, এতে ঘাবড়ানোর কি আছে? মাহির কপালে হাত দিয়ে বললাম, মামুনি, রিফাত তো আমার বেস্ট ফ্রেন্ড, হয়তো তোমার মামির কাছে কোনো দরকারে আসছিল, তুমি হয়তো ভুল কিছু দেখছো। মাই বলল, আরে মামা, আপনি এসব কি বলছেন? আমি ভুল দেখছি মানে? আপনি যখন অফিসে থাকেন তখন রিফাত ভাইয়া আপনার বাসায় আসে, আমি তো প্রায় সময় দেখি। আর সেই দিন রিফাত ভাইয়াকে মামির পেটে চুমু খেতে আমি দেখছি। আর মামি যখন আমাকে দেখতে পাই তখন আমাকে ডেকে নিয়ে বলে, তুমি কি দেখছো বলো তো? তখন আমি বলছি, রিফাত ভাইয়া আপনার পেটে চুমু খেলো কেন? আর আপনার পেটের ভিতরে কি বাচ্চা আছে মামি? তখন মামি বলল, তোমার মামার যেমন আমার উপর অধিকার আছে, তোমার রিফাত ভাইয়ারও আমার উপর অধিকার আছে। আর তোমার রিফাত ভাই তোমার মামার বেস্ট ফ্রেন্ড না, এজন্য আমার উপর অধিকার আছে। আর আমরা তো খেলা করছিলাম, এটাকে চুমু খেলা বলে, বুঝলে? শেষে আমাকে চকলেট দিয়ে বলল, আমি যেন এইসব কথা কাউকে না বলি। আসলে মামা, রিফাত ভাই তো তোমার বেস্ট ফ্রেন্ড, সেই হিসাবে তো ঠিকই রিফাত ভাই আর মামির উপর অধিকার আছে, তাই না মামা? ভাইয়ের কথাগুলো এক নাগাড়ে শুনলাম। পিচ্ছে একটা মেয়ে, এই তো বয়স মাত্র 8 কি 10 হবে, আমাদের পাশের বাসায় থাকে, ওর বড় বোনকে আমি পড়াই। কিন্তু আজকে মায়ের কথা শুনে আমার বুকের এক কোণে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। নিষ্পাপ একটা মেয়ে, আর যাই বলুক, ও কখনো মিথ্যা বলবে না, নিজ চোখে যা দেখছে তাই তো বলছে ও। আর মিতুর সাথে আমার 1 বছরের সম্পর্ক, ওর ভিতরে কখনো আমার জন্য ভালোবাসার কমতি ছিল না। এই 1 বছরে এতটা পরিমাণে ভালোবাসা ছিল আমার জন্য, যা বলার বাইরে। আর আমিও চিন্তা করতাম একটা মেয়ে এতটা পরিমাণে কিভাবে ভালোবাসতে পারে। আর আজকে মাই এসব কি কথা বলল, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমার জানা মতো রিফাতেই কাজ করবে না, কারণ ওর বউ আছে, আর আমার বউকে বড় বোনের মতোই সম্মান করে। আর বিশেষ করে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আমার যে সন্তান হবে এতে আমার পরিবার সহ আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। শরীরটা এখন আমার থরথর করে কাঁপতে লাগলো, মনের ভিতরে যে অজানা একটা ভয় ঢুকে গেল। মাহি বলল, মামা, মামা, ও মামা। মাহির কথাই হুঁশ আসলো আবার। মাহি বল। মাহি বলল, বললেন না তো মামা, পেটে চুমু দিলে কি বাচ্চা হয় নাকি? আমি বললাম, সেই সব পরে বলবো, আগে বল, আমি অফিসে যাওয়ার কতক্ষণ পর তোর রিফাত মামা আসে? ভাই বলল, এই তো মামা, কখনো কখনো 11টা হয়তো, আবার কখনো কখনো বিকালে। কেন বলুন তো? আমি বললাম, না এমনি। শোন, এইসব কথা কাউকে কি বলছো? ভাই বলল, আরে না, আপনাকে শুধু বললাম। আচ্ছা চলেন, আপু কি জন্য ডাকছে আপনাকে? আমি বললাম, যাবো। এখন বলো, পড়া শেষ করছো তো তুমি? মাই বলল, মামা, সব পড়া শেষ, এখন শুধু আপনার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, আচ্ছা গিয়ে সমস্ত পড়া রিভিশন দাও, আমি আসছি কেমন? আজকে বলবে রাতে পড়াবো না, বাসায় আছি যেহেতু বিকালে তোমাদের 2 বোনকে পড়াবো। ভাই বলল, আচ্ছা মামা, আর চকলেট আনতে কিন্তু ভুলবে না। আমি বললাম, চকলেট খেতে যে টাকা লাগে ভাগ্নি, সেই টাকা কি তুমি দিবে? ভাই চোখ বড় করে বলল, তোমার কত বড় সাহস আমার কাছে টাকা চাও? আমি তাড়াতাড়ি কান ধরে বললাম, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ভাই বলল, মনে থাকে জানো। এই বলে মাহিদের দরজা দিয়ে বের হয়ে গেলাম। জানালার কাছে গিয়ে বাইরে আনমনে তাকিয়ে আসি। আচ্ছা, মাহি যা বলছে তা যদি সত্যি হয়, 1 বছরের সম্পর্ক আমাদের, আমি জানি মিতু কতটা ভালো, ওর মতো ভালো কোনো মেয়েই হয় না। আর রিফাত এতটা খারাপ না, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি জানি ও আমার বউকে কতটা সম্মান করে। মাহি যেহেতু বলছে এইসব কথা, একদিন দেখি না পরীক্ষা করে। আমাদের সংসার জীবনে সন্দেহ জিনিসটা কখনোই ছিল না, কিন্তু আজকে মাহি এইসব বলার পর বুকের ভিতরে অজানা একটা ভয় হচ্ছে। আমি আজকে বাসায় আসি দেখে মিতু আমাকে রেখে বাজারে গেছে কি জানি কি কিনতে। মেয়ে মানুষ অনেক শখ থাকে না। টকটক আওয়াজে ধ্যান ভাঙলো, মনে হয় মিতু এসেছে। দরজা খুলে দেখি সত্যি মিতু এসেছে। এসে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আমার বাবুটা কি রাগ করছে আমার সাথে? মিতুকে ছাড়িয়ে বললাম, এতটা দেরি হলো যে আসতে? মিতু বলল, আর বলো না, বাজার থেকে বের হতে অনেক দেরি হয়েছে। আর এই নাও, তোমার জন্য আইসক্রিম এনেছি, এমনি যে গরম পড়েছে না।
মিতুর হাত থেকে আইসক্রিম নিয়ে বিছানার উপর বসলাম। মিতু আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ওই বাবুর আব্বু, তোমার কি হয়েছে? আমি বললাম, আরে তেমন কিছু না, এমনি মন খারাপ। এটা শুনেই মিতু কান্না সুরে বলল, যেই ভালোবাসার জন্য আমি সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি, একদিনও তোমার মন খারাপ হতে দিই নাই। আজকে কেন তোমার মন খারাপ? আমার চোখের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এটা সত্যি, আমরা পালিয়ে বিয়ে করছি। মিতু আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসছে। এটাও সত্যি, ও আমার মন খারাপ কখনো হতে দেয় নাই। কিন্তু আজকে যে মাহি বলল, কিছুতেই বিশ্বাস হচ্ছে না এসব কথা। মিতু বলল, ওই তোমার কি হয়েছে? হ্যাঁ আমাকে বলো। আমি বললাম, তেমন কিছু না মিতু। আচ্ছা, ডাক্তারের কাছে গিয়েছিলে? মিতু আমাকে জড়িয়ে ধরে বলল, ডাক্তার বলেছে তোমার বেবি সহ আমি অনেক ভালো আছি। আমি বললাম, তাহলে তো ভালোই। আচ্ছা যাও, এখন এক কাজ করো, গিয়ে তাড়াতাড়ি রান্না করো, মাইদের বাসায় যেতে হবে, ওদের আজকে একটু আগেই পড়াবো। মিতু বলল, বলছি না তো কষ্ট করতে হবে না, আমাদের যা আছে এতেই তো আমাদের চলবে। আমি বললাম, এইসব বিষয়ে পরে কথা বলবো কেমন, এখন তুমি গিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করো। মিতু আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি অপেক্ষা করো, আমি সবকিছু তৈরি করছি। মিতু বিছানা ছেড়ে চলে গেল। শুয়ে শুয়ে চিন্তা করছি, মিতুকে দেখে তো এমন মনে হয় না। তোর পিচ্ছে একটা মেয়ের কথাই আমি এত চিন্তা করছি কেন? হয়তো কোনো ভুল দেখছে, হতেও পারে। 10 মিনিট শুয়ে থাকার পর আবার মায়ের কথা মনে পড়ে গেল। পিচ্চিরা কখনো মিথ্যা কথা বলে না, আমি এটা খুব ভালো করেই জানি। মাইকে আমি পড়াই, ওর বিষয়ে তো সবচেয়ে বেশি আমি ভালো জানি। মিতু জানে আমি একবার শুয়ে থাকলে আর উঠি না। আজকে বিছানা ছেড়ে উঠে গেলাম। দেখি তো মিতু কিচেনে কি করে। খুব সাবধানে হেঁটে হেঁটে কিচেনের কাছে গেলাম, যেন শব্দ না হয়। অল্প অল্প করে আওয়াজ আসছে কিচেন থেকে। উকি দিয়ে দেখি মিতু যেন কার সাথে কথা বলছে ফোনে। কথাগুলো ছিল এমন, হ্যাঁ আমার বেবি ভালো আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আর আজকের দিনটা আমাদের অনেক ভালো ছিল না? খুব এনজয় করলাম দুইজন মিলে। কালকে কিন্তু সময় মতো চলে আসবে, কেমন? অপেক্ষায় থাকবো। মিতুর কথা শুনে মিতুর উপর আমার সন্দেহ আরো অনেক বেড়ে গেল। আমি ভাই এক মনের মানুষ, কারোর উপর বেশি রাগ করে থাকতে পারি না, সবসময় নিজের মতোই চলি, আর এত চিন্তা ভাবনাও করি না কখনো। তবে আজকে যেন মিতুর বলা কথাগুলো মনে হচ্ছে মায়ের বলা কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এই সন্তান আমার না? মিতু আমাকে ধোকা দিল। এইসব চিন্তা করতে করতে মিতু চলে আসলো। আমাকে আবার বিছানার উপর শুয়ে থাকতে দেখে বলল, তুমি আসলে অনেক আলছে, একবার বিছানার উপর শুয়ে থাকলে আর মন বলে না উঠতে। এখন তাড়াতাড়ি ওঠো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি বললাম, আমি গিয়ে টেবিলে বসলাম। অন্য দিনের মতোই মিতু আমাকে খাইয়ে দিল। এটা প্রতিদিনের রুটিন, একবেলা হলেও ও আমাকে খাইয়ে দেয়। আজকে মনটা বেশি ভালো না, এজন্য চুপচাপ খেয়ে বের হয়ে যাব। তখন নিতু পেছন থেকে বলল, একদিন বাসায় আসো, আর আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে তা না, আছে শুধু টাকা ইনকাম করার চিন্তা, ভালো লাগে না এইসব। আর দরজা দিয়ে বের হতে হতে বললাম, তুমি তো এখন একাই ঘুরতে যেতে পারো, আমাকে আবার কি দরকার? বাসা থেকে বের হয়ে মাইদের বাসায় যাচ্ছি। আসলেই মিতু ঠিকই বলেছে, আমি শুধু টাকা টাকা করি। আসলে ভাই তুই বুঝবি কি, টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না, সবাই ফকিন্নি বলবে। তবে কি আমি মিতুকে সময় দিতে পারি নাই বলে এসব করছে? হতেও পারে। দাঁড়া, আমাকে একটু সময় দে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নিব। যদি মাহির বলা কথা সত্যি হয় না, মারবো না কাটবো না দে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নিব। যদি মাহির বলা কথা সত্যি হয় না, মারবো না কাটবো না, একেবারে জন্মের ঠিক করে ফেলবো। কলিং বেল বাজাতেই সেতু এসে দরজা খুলল। সেতু হলো মাহির বড় বোন, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সেতু বলল, কি ব্যাপার দীপু ভাইয়া, আজকে যে এত আগে? আমি বললাম, এই তোমরা আমাকে কি পেয়েছো? হ্যাঁ, তুমি ডাকো ভাইয়া, মাহি ডাকে মামা। ভিতর থেকে আন্টি বলে উঠলো, আমি তাহলে তোমাকে আঙ্কেল ডাকি নাকি? সাথে আঙ্কেলও বলে উঠলো, আমি তাহলে কি ডাকবো? আমি ভিতরে গিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললাম, এই বাসার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে, এখন খুব ভালো করেই বুঝতে পারছি। আন্টি হাসি দিয়ে বলল, আমাদের সাথে তাহলে তুমিও আরো বড় পাগল। আমি বললাম, আচ্ছা ভাই, আমি পাগল হয়েছে, এই সেতু গিয়ে পড়া বের কর, আমি আসছি। আসলে ওদের পরিবারের সাথে আমি অনেক ফিরি, কথাবার্তা শুনে হয়তো বুঝে গেছেন। সেতু যেতেই আন্টি আমার দিকে তাকিয়ে বলে উঠলো, দিনকাল কেমন যাচ্ছে বাবা? আমি বললাম, বেশি একটা ভালো না আন্টি। আন্টি বলল, কেন বাবা, তোমার আবার কি হয়েছে? আমি বললাম, পরে একদিন বলবো, এখন গিয়ে ওদের পড়াই, নইলে আবার দুই বোন মারামারি লেগে যাবে। আঙ্কেল হাসতে হাসতে বলল, তুমি পারো ওদের সামলাতে? আচ্ছা যাও, গিয়ে দেখো কি করে ওরা, আর যাবার আগে আমার সাথে একবার দেখা করে যাবে, কেমন? আঙ্কেলের কথা শুনে একটু খুশি হলাম। মাসও শেষ, মনে হয় টাকা দিবে, টাকা পেলেই আমি সব ভুলে যাই। আরে টাকা, ও টাকা তোর জন্য কত কি করা। আজকে পড়াতে মন বলছে না, আমার বইয়ের রহস্য যেভাবেই হোক না কেন আমাকে সমাধান বের করতেই হবে। মাইকে কিছুক্ষণ পড়াতেই বলল ওর মাথা ব্যথা করছে, এজন্য ছুটি দিয়ে দিয়েছি। হঠাৎ সেতু বলে উঠল, ভাইয়া আপনাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, সেতু বলো, কি বলতে চাও? সেতু বলল, আসলে কিভাবে যে বলি, বললে আবার রাগ করবেন না তো আপনি? আমি বললাম, আরে না না, রাগ করবো কেন, বলো।
সেতু বলল, ভাইয়া কয়েকদিন ধরে একটা বিষয় খেয়াল করছি। রিফাত ভাইয়া আপনার বাসায় বেশি যাওয়া আসা করে। হয়তো ভাবছিলাম ও আপনার বেস্ট ফ্রেন্ড, এজন্য আপনার বাসায় যেতেই পারে। কিন্তু ইদানিং একটু আসা যাওয়াটা বেশি। শুধু আমি না, অনেকেই মনে করে মানে কিভাবে যে বলি আপনাকে, শুধু আপনার বেস্ট ফ্রেন্ড বলে ওকে কেউ কিছু বলে না। আপনি আবার মন খারাপ করবেন না। আমি বললাম, আরে না না, মন খারাপ করার কি আছে। আচ্ছা সেতু, তুমি কি কিছু দেখছো? কেন আসে রিফাত, আর কিসের জন্য? সেতু বলল, আপনি ছাড়া কখনো আপনার বাসায় সাহস হয় নাই। আপনি থাকলে যাই, নইলে না। তবে আমার একটু রিফাত ভাইয়ের উপর সন্দেহ লাগছে। আমি জানি আমার কথাগুলো শুনে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু ভাইয়া। আমি বললাম, সেতু থাক, আর বলতে হবে না। বিষয়টা আমি দেখছি। এখন এই অঙ্কগুলো করো। বিষয়টাকে আর সামনে এগোলাম না। আমার মাথা এখন পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। এত কিছু আমার বাসায় হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না এইসব। হঠাৎ করেই কেমন জানি একটা কষ্টের অনুভূতি হলো। মনে হচ্ছে জানো, আমি আমার প্রিয়জনকে হারিয়ে ফেলছি। সব সময় আমি মাসের বেতন হাতে পেলে অনেক খুশি হতাম, কিন্তু আজকে হাতে এই প্রথম টাকা পাওয়ার পরেও মন খারাপ। জানি না কেন এরকম হলো। তবে আমার এর একটা সমাধান বের করতেই হবে। মৃত্যুর পেটের বাচ্চা যদি শুনি আমার নাম, আর ও যদি পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়, বেশি কিছু করা যাবে না ওকে। কারণ ওর পেটে এখন 3 মাসের বাচ্চা আছে। মারধর করলে সমস্যা হবে। কিন্তু আমার কি কোনো দোষ ছিল? আমার সাথে কেনই বা বেইমানি করলো মিতু? রাতে কোনো রকম রুমে গিয়ে শুয়ে পড়লাম। মিতু আমার বুকের মাঝে মাথা দিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে গেল। কি মায়াবী ওর চেহারা! একবার ওকে দেখলেই আমার মন শান্ত হয়ে যায়। এমন একটা মেয়ে এইসব করতেই পারে না। কিন্তু মাহিয়া সেতুর বলা কথাও তো আর মিথ্যা হতে পারে না। একজন না হয় মিথ্যা বলল, আরেকজন। বাসায় কিছু টাকা দিতে হবে। শুনছি আম্মু একটু অসুস্থ। জীবনটাই শেষ করে ফেলছি টাকার পিছনে ছুটে। এই ফ্ল্যাটটা কিনতে অনেক টাকা খরচ হয়েছে। খুব পরিশ্রম করেছি জীবনে। যাদের জন্য এত কিছু করলাম, তারা যদি দিন শেষে বেইমানি করে, কেমন লাগবে তখন বলেন? এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে অফিসে চলে যাব। এই মুহূর্তে মিতু এসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। চুপচাপ গিয়ে অফিস করে চলে আসবা, কেমন? আমি তোমার অপেক্ষায় আছি, মা। আজকে আর মিতুর দিকে বেশি একটা মায়া লাগলো না। সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। খুব চিন্তা করছি কিভাবে কি করা যায়। অফিসে গিয়ে শুনি আজকে নাকি নতুন বস আসবে। আর এমন কি প্রতিদিনই বলে নতুন বস আসবে, কিন্তু তার আর আসার খবর থাকে না। বর্তমানে যেই এক বস আছে, মাসে একবার আসে কি আসে না তা নিয়ে সন্দেহ। আরে আমি এ নিয়ে এত মাথা ঘামাই কেন? নিজের ডেস্কে বসতেই পাশ থেকে তাহমিনা ভাবি বলে উঠলো, কেমন আছেন ভাই? আমি বললাম, এই তো ভাবি, মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? ভাবি বলল, আমাদের খবর কি আর কেউ নেয় ভাই? আপনি তো থাকেন আপনার মতোই। এই মহিলার একটু গায়ে পড়ার স্বভাব আছে, তাই আর বেশি কথা বললাম না। এক মনে কাজ করতে করতে ঘড়িতে প্রায় 11টা বেজে গেল। এখন হয়তো রিফাতের আসার সময় হয়েছে। আজকে যে করেই হোক ওদের ধরতেই হবে। সবকিছু গুছিয়ে উঠলাম। আগে ওয়াশরুম থেকে একটু ধোয়া টেনে পরে একেবারে চলে যাব। ওয়াশরুমে ঢুকে সিগারেট জ্বালিয়ে খাওয়ার মজাই আলাদা। 10 মিনিট পর বাইর হলাম। ভাবলাম আরেকবার দেখে আসি সবকিছু গুছিয়ে রাখছি কিনা। আবার গিয়ে আমার জায়গায় বসলাম, কিন্তু পাশে তো তাহমিনা ভাবিকে দেখতে পারছি না। উনি আবার কই গেলেন? দূর, যেখানে ইচ্ছা সেখানে যাক, তাতে আমার কি। চেয়ার ছেড়ে যেই উঠতে যাবো, অমনি একটা পরীর মতো সুন্দরী মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওর পরনে নীল রঙের একটা শাড়ি। বিশেষ করে আমার নীল রং খুব পছন্দ। ঠোঁটের নিচের তিলটা বেশ আকর্ষণীয়। আরে বাবা, আমি কেন এই মেয়ের রূপের কথা বলছি? কার বউ কে জানে। আর এমনিতেই আমি মেয়েদের এত বেশি প্রশংসা করি না। তাও যদি একটু করি, ওরা তো অল্পতেই একেবারে লাফ দিয়ে গাছে উঠে যাবে। তবে মেয়েটার শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হচ্ছে। এই ধরনের ঘ্রাণ সাধারণত বড় লোকেরা ব্যবহার করে, এটা আমার ধারণা। মেয়েটা আমার চোখের উপর হাত দিয়ে ইশারা করে বলল, এই যে মিস্টার, আমি আপনাকে ডাকছি না। আমি মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, জি আপু, কিছু বললেন? আমি আপু বলতেই মেয়েটার চোখ বড় হয়ে গেছে। মনে হয় আমি ভুল কিছু বলে ফেলেছি। আরে ভাই, তুই তো একটা মেয়ে, আপুই তো বলবো নাকি? নাকি নানি বলে ডাকবো? আমি আবার বলে উঠলাম, এই যে আপু, কিছু বলবেন কি? মেয়েটা এবার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল, তুমি জানো আমি কে? আমি বললাম, আপনি কে সেটা আমার জেনে কি লাভ? এখন বলুন এখানে কি জন্য আসছেন? আমার এমনি দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি বলল, দেরি হয়ে যাচ্ছে মানে? বুঝলাম না। এবার আমি রাগে দাঁড়িয়ে বললাম, এই যে আপনি কে বলুন তো? এত কথা বলছেন কেন? মন মেজাজ এমনি ভালো না। এখান থেকে জানতো, বিরক্ত করবেন না। মেয়েটা এবার আমার টেবিলের উপর ঝুঁকি দিয়ে বলল, আপনাদের অফিসে নতুন কেউ আসলে বুঝি এমন ব্যবহার করেন? আমি বললাম, দেখেন আপু, বিষয়টা এমন না। ইমার্জেন্সি একটা দরকার আছে আমার, তাই আমাকে যেতে হবে। মেয়েটি বলল, ও তা কার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন? এই মেয়ের বকবক শুনে মাথা আমার গরম হয়ে যাচ্ছে। তাই বিরক্ত হয়ে বললাম, আপনি এখান থেকে গেলে আমি অনেক খুশি হতাম। আর যদি এখানে অন্য উদ্দেশ্যে আসেন, তাহলে আমার মতো অনেক ছেলে আছে এই অফিসে, ওদের সাথে গিয়ে আড্ডা দিন। এর মাঝে তাহমিনা ভাবি এসে বলল, ম্যাম আপনি এখানে? আমি অবাক হয়ে বললাম, ম্যাম মানে? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এখনই আপনি আমার অফিস রুমে আসেন, আপনার খবর আছে আজকে। মেয়েটা যেতেই তাহমিনা ভাবি বলল, ভাই আজকে মনে হয় তোর চাকরি শেষ।
আমি বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে তাহমিনা ভাবিকে বললাম, পড়াশোনা আছে যেহেতু চেষ্টা করলে চাকরি পাবো, এখানে চাকরি করতে হবে এমন কোনো কথা না। আর আমি জানতাম না যে উনি আমাদের অফিসের নতুন ম্যাম। যাই হোক, যা হয়েছে তা তো হয়েই গেছে, এখন গিয়ে দেখি কপালে কি আছে। ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু তার পারলাম না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কে জানতো উনি আজকে আসবেন। ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম, দেখি ম্যাম চোখে চশমা লাগিয়ে ফোন টিপছে। হয়তো আমার অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে বলল, নবাব সাহেব আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আপনার নামটা জানো কি? আমি বললাম, জি ম্যাম, দীপু। আরে ম্যাম কেন বলছেন আমাকে স্যার? আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আমাকে তো আপু বলে ডাকবেন ওই আগের মতোই। মাথা নিচু করে বললাম, সরি বলছি তো ম্যাম, আমি জানতাম না এটা যে আপনি হবেন। ম্যাম টেবিলের উপর জোরে হাত দিয়ে আঘাত করে বলল, অফিসে আসেন কি মজা করার জন্য? যখন ইচ্ছা চলে যাবেন। এটা কি আপনার বাবার অফিস? আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এক বইয়ের চিন্তায় বাঁচি না, এর মাঝে আরেক বিপদ এসে হাজির। ভালো লাগে না আর এইসব। ম্যাম বইয়ের চিন্তায় বাঁচি না, এর মাঝে আরেক বিপদ এসে হাজির। ভালো লাগে না আর এইসব। ম্যাম আবার বলে উঠলেন, আজকে থেকে আপনার চাকরি নাই, এখন অন্য জায়গায় গিয়ে চাকরি দেখতে পারেন। এরকম মানুষ আমার কোম্পানিতে আমি রাখবো না। না জানি কাজ না করে কতদিন বসে বসে বেতন নিয়েছেন। এটা শুনেই মেজাজ আমার হট হয়ে গেল। গলা থেকে টাইটা সরিয়ে বললাম, তোর বাপের চাকরি তুই কর শালিম, এই চাকরি তোরে আমি দিয়ে গেলাম। এছাড়া আর কি বলবো বলেন? এমনি টেনশনে বাঁচি না, এর মাঝে আবার বলে চাকরি নাই। মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছে আজকে। এগুলো বলে দরজা দিয়ে যেই বেরোবো, পেছন থেকে ম্যাম বললেন, দাঁড়ান। আমি পিছনে তাকিয়ে বললাম, আসলে আমি সরি ম্যাম, আপনার সাথে এভাবে কথা বলার জন্য। বাসা থেকে ঝগড়া করে আসছি তো এজন্য। আর সমস্যা নেই, চাকরি থেকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আসলে ওনাকে বকা আমার ঠিক হয় নাই। কার রাগ দিয়ে কার উপর মিটিয়ে দিলাম। যতই হোক উনি আমাদের অফিসের বস। এর মাঝেই ম্যাম বলে উঠলেন, আমি তোরে এজন্য ডাকি নাই বিয়াদব। তোদের মতো ফালতু ছেলেকে কে যে এইসব চাকরি দেয় বুঝি না। আরেকবার যদি এই অফিসের আশেপাশে দেখি না, পা ভেঙে ফেলবো। মনটা চাইছে অনেক কিছু বলতে, কিন্তু আর বললাম না। ওরা টাকাওয়ালা মানুষ, যা ইচ্ছা তাই করতে পারবে। তবে আমার খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। এছাড়া কি করব বলেন? এমনি মাথা আমার খারাপ হয়ে আছে। অফিস থেকে বের হতে হতে শুনলাম কে জানি বলছে, আমাদের নতুন ম্যাম অনেক ভালো আছে, তার ব্যবহার খুব ভালো। আর বিশেষ করে উনি কাউকে বকা দেয় না, খুব সুন্দর ভদ্রভাবে কথা বলে। মনে মনে বললাম, তাহলে আমার সাথে এমন করলো কেন? হয়তো আমি আগে ওনাকে রাগিয়ে দিয়েছি। নতুন ম্যাম আসতে না আসতেই আমার চাকরি শেষ হয়ে গেল। ও মোর কপাল। দিনকাল খারাপ গেলে যেমন হয় আর কি। অফিস থেকে বের হয়ে একটা খোলা মাঠে গিয়ে বসলাম। আগে মনটাকে একটু শান্ত করি, পরে বাসায় যাব। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে বসে আছি। অনেকেই হয়তো আমাকে পাগল বলতে পারে, তবে এখানে বসে আছি শুধু শরীরের রাগটা কন্ট্রোল করার জন্য। হালকা হালকা হাওয়া আসছে। কিছুক্ষণ পর উঠে যাই চলে যাব, তখন পিচ্ছে একটা মেয়ে ফুলের তোড়া নিয়ে এসে বলল, ভাইয়া এই ফুলগুলো নেন না, বাসায় গিয়ে ভাবিকে দিবেন। বেশি না, আমাকে 50 টাকা দিলেই হবে। মেয়েটাকে দেখে একটু মায়া লেগে গেল। মুখটা ঘেমে একাকার হয়ে গেছে, তাও এই রোদ্রের মাঝে ঘোরাঘুরি করছে কয়েকটা টাকার আশায়। মেয়েটাকে বললাম, চলো ওইদিকে গিয়ে বসি, তারপর তোমার সব ফুলগুলো আমি কিনে নিব। ভালো একটা জায়গায় গিয়ে বসলাম। আশেপাশে অনেক মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে। এদের কথা বলে আর গল্পটা নোংরা করতে চায় না। পিচ্চি মেয়েটাকে প্রশ্ন করলাম, কি করলে টেনশন কমে যাবে বলতে পারবে তুমি? পিচ্চি আমার কথায় উত্তর দিয়ে বলল, সবকিছু মিলিয়ে একটা মানুষ হয় জানেন ভাইয়া। একটা মানুষের ভিতরে বিবেক বুদ্ধি সবকিছু আছে, আর টেনশন আছে বলেই তো সে সবকিছু সফল করতে পারছে। কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে পরিবারকে সুখে রাখবে, সেই টেনশনই তো তার ভিতরে থাকবে, এটাই তো স্বাভাবিক। যেমন আমার টেনশন, আমি আমার বাবা মাকে কিভাবে সুখে রাখবো। এই তো এজন্য রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে তাদের মুখে 2 মুঠো ভাত জোগাড় করি। তবে টেনশন নাই কাদের জানেন? যাদের পরিবার বলতে কিছু নাই। সত্যি পিচ্চির কথা শুনে মনটা ভরে গেল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েটা কথা বলতে পারে। পকেট থেকে 500 টাকার একটা নোট হাতে দিয়ে একটা ফুল নিয়ে বললাম, এগুলো রেখে দাও তুমি। মেয়েটি বলল, কিন্তু ভাইয়া। আমি বললাম, আরেকদিন আমাকে ফ্রিতে ফুল দিয়ে দিবে, তাহলেই তো হয়ে যাবে। মেয়েটি বলল, দেখতে দেখতে মেয়েটি টাকা নিয়ে চলে গেল। তাহলেই তো হয়ে যাবে। মেয়েটি বলল, দেখতে দেখতে মেয়েটি টাকা নিয়ে চলে গেল। আস্তে করে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আজকে যত বাসার কাছে যাচ্ছি, ততই যেন আমার বুকের ভয়টা বেড়ে যাচ্ছে। বুঝলাম না কেন এমন হচ্ছে। বাসার কাছে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে আমার বাসার সামনে। সেহেতু দূর থেকে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, আমি কি বলছিলাম ভাইয়া মনে আছে? আজকে দেখেন রিফাত ভাইয়া আর আমার ভাবি, মানে আপনার বউ, পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। অনেকগুলো ফোন দিয়েছি আপনাকে, একটাও তো ধরলেন না। সেতুর কথা শুনে এখন সত্যি সত্যি আমার চারপাশের পরিবেশটা ঘুরতে লাগলো। যে আমাকে এতটা পরিমাণে ভালো
ভালোবাসে সে আজকে এই কাজ করলো, মেনে নিতে পারছে না কোনোভাবেই। খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে। আমাকে দেখতে পেয়ে অনেকেই বলছে স্বামী বাইরে চাকরি করে আর এই সুযোগে বউ ঘরের ভিতরে নোংরামি করে। চিচি, এমন বউ থাকাচ্ছে না থাকাই ভালো। এরা সমাজটাকে ধ্বংস করতে চাইছে। ভিতরে গিয়ে দেখি রিফাত আর আমার বউ নিচে একসাথে বসে আছে। মৃত্যুর শরীরের কাপড় উল্টাপাল্টা হয়ে আছে, মাথার রক্তটা যেন কিছুক্ষণের জন্য গরম হয়ে গেল। কি করব এখন এদের ভেবে পাচ্ছি না। মিতু আমাকে দেখতে পেয়ে আমার পায়ের উপর পড়ে গিয়ে বলল, ওগো আমাকে মাফ করে দাও, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমাকে ঠকিয়েছি, আমি না বুঝে এইসব করে ফেলেছি, আর জীবনেও এইসব হবে না, মাফ করে দাও। পা দিয়ে লাথি দিলে ওর পেটের বাচ্চার এখন সমস্যা হবে, তাই আমি পিছনে সরে গেলাম। মাহির বাবা আমার কাছে এসে বলল, পুলিশ ডাকবো বাবা? আমি বললাম, না আঙ্কেল, তা করতে হবে না, সবাইকে বলুন এখান থেকে চলে যেতে। পাশ থেকে এক মুরব্বী বলল, চলে যাবে মানে? আমরা এর সুস্থ বিচার দেখতে চাই, এভাবে ওদের রেখে গেলে ওরা আরো সুযোগ পাবে। মুরব্বির দিকে তাকিয়ে বললাম, দেখুন চাচা, আমি চাইলে ওকে মারতে পারি, কিন্তু 3 মাসে প্রেগনেন্ট, তাই আমি ওর উচিত শিক্ষা দিব, চিন্তা করবেন না। সবাই তো দেখে যেতে চান, অপেক্ষা করুন। আমার মতো এক ইয়াং ছেলে বলল, সে তোমার বউ, তুমি দেখবে, ওকে তো ছাড়বো না আমরা। ওই সবাই শালাকে ধর। এটা বলতেই রিফাতকে টেনে নিয়ে মারতে মারতে আধমরা করে ফেলছে। জনগণের মার বোঝেনি তো কেমন মারবে। মিতু শুধু মাথা নিচু করে কান্না করছে। আমি আরো আগেই কাজীকে কল করেছি এখানে আসতে। এই মেয়েকে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। আর দেখতে দেখতে কাজী সাহেবও চলে আসছে। কাজে আসতেই বললাম, ওদের বিয়ে পড়ানো শুরু করুন। এটা বলতেই মিতু জোরে চিৎকার দিয়ে কান্না করে বলল, ওগো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, এমন শাস্তি আমাকে আর দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলতেই মিতু আমার কাছে এসে আমার চোখের উপর চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে মাফ করোনি। বলছি তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে একটা চড় দিয়ে বললাম, খালি ভুল করে বলিস আবার ভুল হয়ে গেছে। তোরে তো আজকে প্যান্টের বেল খুলে যেই মারতে যাব, তখন সেতু এসে আমার হাত ধরে বলল, ময়লার উপর হাত দিয়ে কি আপনার হাত নোংরা করতে চান? ও তো নষ্ট একটা মেয়ে, এগুলো করে বেড়ানো ওর স্বভাব। কাজী সাহেব, আপনি আপনার কাজ করুন। হঠাৎ কে জানি বলল, এই বিয়ে হবে না, আর হতেও পারে না। তাকিয়ে দেখি রিফাতের বউ। রিফাতের বউ সরাসরি আমার পায়ে পড়ে বলল, ভাইয়া, এই বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করবেন না। আমি জানি ও কত বড় ভুল করেছে, কিন্তু আমার ঘরে এখন সতীন গেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি ওর বিচার করব, এগুলো আমার উপর ছেড়ে দেন। আমি ভাবিকে পায়ের উপর থেকে তুলে বললাম, আপনি কেমন মেয়ে, হ্যাঁ, যে নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারেন না? বউ থাকতে অন্য মেয়ের কাছে চলে আসে। আর আমার কথা কি বলবো, টাকা টাকা করতে করতে জীবনটাই বরবাদ করে ফেলেছি। ওর মতো মেয়েকে যদি পারতাম আমি মেরে ফেলতাম। আপনি জানেন ওর পেটে এখন আপনার স্বামী বাচ্চা। মিতু কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, এই বাচ্চাটাকে অন্তত ওর বলো না, এটা তো আমাদের সন্তান। কেন দীপু, তোমার মনে নেই আমাদের সন্তানকে অস্বীকার করছো তুমি? মিতুর কথা শুনে আমি হাসতে লাগলাম। মাইকে ডেকে বললাম, সেই দিন কি হয়েছিল বলতো? মাই এক এক করে সব বলে দিল। এখন তো মিতুর মুখটা দেখার মতোই হয়েছে। অনেক কাহিনী হয়েছে, আর নাম আগে ওদের সমাধান করি, পরের হিসাব করব। এই কাজী, আপনি বিয়ে পড়ান। ভাবি বাধা দিয়ে বলল, ভাইয়া আমার দিকে একটু তাকিয়ে দেখুন না, আমি কিভাবে বাঁচবো। ভাবি, আমাকে আর কিছু বলবেন না, আমার মাথা এমনি অনেক গরম হয়ে আছে। আমি তো আর অন্যদের মতো রাগে ওদের মারছি না। একবার এই কাজ করার আগে এইসব কথা চিন্তা করলো না, মনে তো চাই এদের। সে তো আমার হাতে এক গ্লাস পানি এনে দিয়ে বলল, মাথাটা ঠান্ডা করেন ভাইয়া, আমি জানি এখন আপনার ভিতরে কি চলছে, কি আর করবেন বলেন। যেটা হয়ে গেছে সেটা কি আর বললে আসবে? বিয়ে সবকিছু ওকে, কিন্তু ওরা দুজন কেউই কবুল বলতে চায় না। একটা ছেলেকে ইশারা করে বললাম, যাও কবুল বলার জন্য যা ইচ্ছা তাই করো। ছেলেটা আমার কথা মতো তাই করলো। রিফাত তো এমনি আদমারা হয়ে আছে, ওর মুখ ধরতেই ভয়ে ভয়ে কবুল বলে ফেললাম। ছেলেটা ফিরে এসে বলল, আপনার বউয়ের কাছে আপনি যান, আমি এইসব নোংরা মেয়েদের গায়ে হাত দিব না। আমি মিতুর সামনে গিয়ে বললাম, খুব শীঘ্রই তোরে আমি ডিভোর্স দিব। আমার কাছে ভালো সেজে গোপনে গোপনে তোরে মনটা চাইছে মেরে ফেলি, এখন ভালোই ভালোই কবুলটা বলে ফেল, তোর উপর হাত তুলতে আমার বাধ্য করিস না। মিতু বলল, প্লিজ তুমি এমনটা করতে পারো না, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বন্ধুর। আমি বললাম, তোর কথা শেষ হয়েছে, এখন আর কিছু শুনতে চাই না, কবুল বলতে বলছি বল, নইলে এখন কিন্তু। মিতু বলল, একবার। আমি এবার চিৎকার দিয়ে বললাম, তুই কবুল বলবি নাকি অন্য ব্যবস্থা করতে হবে? মিতু ভয়ে ভয়ে কবুল বলে অন্য কারোর বউ হয়ে গেল। এখন আমার ভিতরে একটু ভালো ফিল হচ্ছে। যাক, এর তো একটা সমাধান করতে পেরেছি। অন্যদের মতো মারিও নাই, কাটিও নাই, একেবারে জায়গায় ঠিক করে ফেলছি। তবে এখন থেকে মিতুর জীবনের দুর্দশা শুরু হবে, এটা আমি শিওর। সবাইকে বললাম, এখন তো এর সমাধান হয়েছে, সবাই প্লিজ চলে যান। যেতে যেতে একটা ছেলে বলল, ওদের মেরে ফেলা উচিত ছিল, নইলে আবার কোন দিন কার সাথে কি করে বসে ঠিক নেই। এখন রুমে আসি আমি, মিতু, রিফাত আর ওর বউসহ সেতুর পরিবার। এখন একটু ওকে জিজ্ঞেস করব আমার সাথে কেন এমন করলো। হঠাৎ করে আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, বাবা এখন তুমি তাহলে কি করবে?
আমি বললাম, আঙ্কেল এখান থেকে কাউকে যেতে দিবেন না, আমি একটু মিতুর সাথে আলাদা করে কথা বলবো, কয়েক মিনিট অপেক্ষা করুন। সেতু বলল, ভাইয়া বুঝলাম না আপনি কি করতে চাইছেন। এত কিছু হয়ে যাওয়ার পরেও মুচকে এসে বললাম, তেমন কিছু না সেতু, ওকে একটু জিজ্ঞেস করব আমার সাথে কেন এমন করলো। মিতু আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। আমি মিতুকে হাত দিয়ে ইশারা করে বললাম রুমে যেতে। যেতে যেতে রিফাতকে বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করবি আমি জানতাম না। তুই আমাকে সরাসরি বলতি, আমি নিজে ওর সাথে তোর বিয়ে দিয়ে দিতাম। তবে এটাই শুধু বলবো, ভালো থাকিস, আর কিছু বলার নেই আমার। আর কিছু বললাম না, রুমে গিয়ে সরাসরি দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে মিতুর দিকে তাকাতেই মিতু আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। দুই হাত দিয়ে আমার পা ধরে আছে। মেজাজ আমার কতক্ষণ ঠিক থাকে বলেন। দিলাম জোরে পা দিয়ে এক লাথি। চোখ লাল করে বললাম, আমার খেয়ে আমার বাসায় থেকে এইসব করিস, তা এখন বল কতদিন ধরে এইসব চলছে। মিতু কান্না করতে করতে বলল, বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বেস্ট ফ্রেন্ডের সাজানো নাটক। রাগে বললাম, তোরে আমি যেটা বলছি সেটার উত্তর দে, এত কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি। মিতু বলল, তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, একটু ভালোবাসার জন্য আমি কি না করি নাই? সারাদিন শুধু টাকা টাকা করো, আমি কি চাই সেটা একবার চিন্তা করেছো? আমার মন যেটা বলছে আমি সেটা করছি। এত বকবক না করে আমাকে রাখার হলে রাখো, নইলে ডিভোর্স দিয়ে দাও। মিতুর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলাম। আনমনে বলে উঠলাম, যার জন্য এত কিছু করলাম আজকে সে বলে আমার জন্য কি করেছো? আজীবন টাকা টাকা করে গেলাম কেন? ভবিষ্যতের জন্য, যেন আমার ছেলে মেয়ে সুখে থাকতে পারে। কি বলবো, তোর মতো যে একটা মেয়ে আমার বউ ছিল এটা আমার ভাবতেই ঘৃণা হয়। মন কি যে বলে জানিস, তোরে মেরে আমি জেলে যাই, বুঝবি একদিন। এখন সময় আমার খারাপ, তাই কিছু বললাম না। হঠাৎ দরজায় টুকাই কথা বলা বন্ধ করলাম। বাইরে বলে আসছি যেন বিরক্ত না করে। এখন আবার কি হলো? দরজা খুলতেই দেখি বাইরে পুলিশ সহ একজন উকিল দাঁড়িয়ে আছে। রিফাতের বউ পিছন থেকে বিলিয়ন রুপি হাসি দিয়ে বলল, এই তোর কি মনে হয় রিফাত আমার কথা না শুনে এইসব করছে? আমি বলছি দেখেই ও তোর বউয়ের সাথে এইসব করছে। আর বিশেষ করে এখানে আমাদের তিনজনের চিন্তা ভাবনা ছিল কিভাবে তোর এই ফ্ল্যাটটা আমাদের নামে করব। আজকে সেই সময় এসেছে। আমার ভাই এই থানার ওসি, আর সাথে উকিল নিয়ে আসছে, সব কাগজে সাইন করে দে, নইলে কি যে করব ভালো করেই তো জানিস। আঙ্কেলের দিকে তাকাতেই ইশারা করে বলল, বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। বুঝতে পারছি এখানে আঙ্কেলের কিছু করার নেই, সবাইকে আটকে রাখছে পুলিশ। রিফাত আমার গালে একটা চড় দিয়ে বলল, শালা আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস? তোর সেই যোগ্যতা আছে? এখন তুই এই বাসাটা আমার নামে লিখে দিবি, আর আমরা সুখে শান্তিতে সংসার করব। শেষমেশ মিতুর দিকে তাকালাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। দিন নাই রাত নাই এত পরিশ্রম করে এই বাসাটা কিনেছি, আজকে নিজের আপনজনের বেইমানির কারণে এই বাসাটা অন্য কারোর নামে লিখে দিতে হবে। কপাল খারাপ আমার। এর মাঝে উকিল এসে একটা কাগজ আমার সামনে ধরে বলল, এখানে একটা সাইন করেন। দরজায় তাকিয়ে দেখি দরজার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, যেন আমরা কেউ বাইরে যেতে না পারি। ভাবছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাব, কিন্তু সেই পথটাও বন্ধ। বিশেষ করে এখানে আমার জন্য আঙ্কেল আন্টি অপমানিত হচ্ছে, তাই কোনো কিছু না ভেবে কাঁপা কাঁপা হাতে কলমটা নিলাম। কলমটা নেওয়ার সাথে সাথে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এতদিনের পরিশ্রম একটা সাইনের কারণে সব শেষ। সাইন করে দেওয়ার পর শুধু বললাম, কাকে কি বলবো? আমার অর্ধাঙ্গিনী আমার সাথে বেইমানি করেছে, কারোর উপর আমার আর কোনো অভিযোগ নেই। শুধু বললাম, দিন শেষে যেন বেইমানগুলো ভালো থাকে, আর যেন এমন বেইমানগুলোর সাথে দেখা না হয়। আঙ্কেল আন্টিদের সাথে বাইরে যেতে যেতে সেতু বললাম, ভাইয়া আমাদের কিছু করার ছিল না, মাফ করেন। হঠাৎ করে পুলিশ এসে গেল, আমাদের বাইরেতেও দেয়নি, নইলে বাবা হয়তো কিছু করতে পারতো। আমি বললাম, আরে না বাদ দাও, আমার কপালে এইসব লেখা ছিল, এজন্য হয়েছে, কাউকে আমি দই দিই না। এত কষ্টের টাকা আমার সব জ্বলে গেল। আঙ্কেল আমার হাত ধরে বলল, মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। সেতুদের বাসার ভিতরে গিয়ে সোফায় বসলাম, সবাই ভিতরে চলে গেল, শুধু আঙ্কেল বসে আছে। আঙ্কেল বলল, তা বাবা এখন তুমি তাহলে কি করবে? আমি বললাম, কি আর করব আঙ্কেল, দেশের বাইরে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো, তারপর চাকরি খোঁজাখুঁজি করব, সব তো চলেই গেল। আঙ্কেল বলল, কেন বাবা তোমার চাকরির কি হয়েছে? আমি বললাম, আজকে সকালে নতুন বস এসেছে, ওই একটু ঝগড়া হয়েছিল, আমি জানতাম না উনি আমাদের নতুন বস, একটু কথা কাটাকাটি হয়েছে, এজন্য চাকরি চলে গেছে। আঙ্কেল বলল, ও কি বলবো বাবা, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, তোমাকে কিছু বলে সান্ত্বনা দিতে পারবো না। আমি বললাম, না আঙ্কেল, শহরটা এখন আমার কাছে নিষ্ঠুর হয়ে গেছে। আন্টি এসে আঙ্কেলকে কি জানি একটা ইশারা করে বলল, আমি তেমন কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর আঙ্কেল বলে উঠল, বাবা তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি বললাম, বলেন আঙ্কেল। আঙ্কেল বলল, দেখো বাবা, তোমার সাথে আজকে যা কিছু হয়েছে সব ভুলে যাও, এমন কিছু হয়ে যাবে যে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আমার বড় মেয়ে এই বিষয়ে আমাকে আরো আগেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই, মনে করছি তোমার বেস্ট ফ্রেন্ড হয় এজন্য আসে। তবে আজকে একটা ছেলে কিভাবে দেখে ফেলছিল এজন্য সব ধরা পড়েছে। মন খারাপ করে বললাম, থাক আঙ্কেল, এইসব কথা বলে আর মন খারাপ করবেন না,
যা হয়েছে তা হয়ে গেছে, বাদ দেন। আপনি কি বলতে চান বলে ফেলুন। আঙ্কেল বলল, দেখো বাবা, তুমি বলতে পারো আমি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছি, কিন্তু আমার এমন কোনো মন মানসিকতা নেই। অনেক আগে থেকেই তুমি আমাদের মেয়েকে পড়াও, কতটা যে তুমি আমাদের সবার কাছে ভালো বলার বাইরে। এই সময়ে তোমার এইসব বলা ঠিক হবে না জেনেও বলছি, নইলে তো তুমি আবার চলে যাবে বাড়িতে, তাই বাধ্য হয়ে বলছি। আমি বললাম, কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি বলেন। আঙ্কেল বলল, তুমি তো জানো আমার কোনো ছেলে নাই, তোমাকে আমি ছেলের মতোই দেখি। আমি চাইছি তোমার সাথে আমার বড় মেয়েকে বিয়ে দিতে, একটা জামাইও পেয়ে গেলাম, সাথে একজন ছেলে হয়ে গেল আমার। আঙ্কেলের কথা শুনে এবার আমি বোবা হয়ে গেছি। কি সব বলছে উনি? ওনার কি মাথা খারাপ হয়ে গেল যে আমার স্টুডেন্টকে তাকে বিয়ে করার কথা বলছে? না ভাই, এখন মনে হচ্ছে আমার পুরো মাথাটা ধরে গেছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেলা শেষে